রাজনৈতিক সংলাপের বিষয়ে মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তবে স্পষ্ট বললেন, নির্বাচন কবে হবে তা ঠিক করবে বাংলাদেশের জনগণ। স্বাগত 15 মিনিটসে। আজকের প্রধান শিরোনামটি শুনছিলেন। এই খবরের বিস্তারিত নিয়ে আমি মাহবুব হাসান আছি আপনাদের সঙ্গে। জানাবো দেশ বিদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর, ঘটনার পেছনের ঘটনা, বিশেষজ্ঞদের মন্তব্য এবং আপনার প্রতিক্রিয়া। বাংলাদেশে পরবর্তী নির্বাচন কবে হবে জনগণই তা নির্ধারণ করবে। মার্কিন সরকারের এই মনোভাবের কথা স্পষ্ট করেছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। 3 দিনের সফর শেষে সংবাদ সম্মেলনে নিশা দেশাই বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একসাথে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। ঢাকা সফরের শেষ দিনেও দারুণ ব্যস্ততা ছিল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের। পররাষ্ট্রমন্ত্রী এএস মাহমুদ আলী ছাড়াও শেষ দিন বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে। বাংলাদেশের জন্য মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরিয়ে আনা সহ অমীমাংসিত সমস্যার সমাধানে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক, তবে আরও অনেক কিছু করতে হবে এখনো। জিএসপি সুবিধা ফেরত পাওয়া না পাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি। 5 জানুয়ারি নির্বাচনের পর প্রথম ঢাকা সফর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই নীতি নির্ধারকের। সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে শুক্রবারের বৈঠকে তাই এসেছিল পরবর্তী নির্বাচন প্রসঙ্গ। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে বড় দলগুলোর মধ্যে সংলাপের বিষয়টি। এসব বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন ওবামা প্রশাসনের অন্যতম এই নীতি নির্ধারক। রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে, তবে দলগুলোকেও আরও দায়িত্বশীল হতে হবে। আমরা সবার অংশগ্রহণে নির্বাচন ও শক্তিশালী গণতন্ত্র দেখতে চাই, আর নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষকেই নির্ধারণ করতে হবে। প্রথমবারের মতো সার্ক শীর্ষ সম্মেলন পর্যবেক্ষণ করেছেন নিশা দেশাই বিসওয়াল। তার মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানো খুবই জরুরি, সেই সাথে সব ধরনের যোগাযোগ বাড়ানোরও তাগিদ ছিল তার। নিশা দেশাই কথা বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইস্যুতেও। সন্ত্রাসবাদ প্রতিরোধে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করছে। নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও প্রতিরোধ কৌশল ঠিক করে আমরা কাজ করে যাচ্ছি। এ খাতে একসাথে কাজ করা অব্যাহত থাকবে। মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ তদন্ত করা জরুরি বলেও মন্তব্য করেন নিশা দেশাই বিসওয়াল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রোকসানা কিবরিয়া। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি 15 মিনিটসে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের এই সফরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সহ অর্থনৈতিক অনেক বিষয় নিয়েই তারা আলাপ করেছেন। এই ধরনের আলাপ আলোচনা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো ধরনের প্রভাব ফেলে রাজনৈতিক পর্যায়ে? এখন এটা আমাদের মনে রাখতে হবে যে এই যে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট নিশা দেশাই, এটা কিন্তু প্রথম সফর না, বা এই ধরনের সফর এটা প্রথম না। এর আগে আমরা বেশ কত বছর ধরে দেখছি যে বাইরের বিভিন্ন ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি এসে আমাদের রাজনৈতিক যে স্টেটমেট বা যে একটা যে জট সেটাকে সমাধান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে আমরা দেখেছি কোনো ফল হয়নি। এবং গত যে নির্বাচন হলো জানুয়ারি মাসে, তার আগে পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত নানান ধরনের কূটনৈতিক তৎপরতা দেখেছি, কিন্তু তাতেও কিন্তু আমরা এই যে রাজনৈতিক যে একটা দ্বন্দ্ব, সেটার কিন্তু সমাধান হয়নি। এখন আমরা এটা নিশা দেশাইয়ের যে এখানে বাংলাদেশের সফর, সেটাকে আমরা মার্কিন কূটনীতির একটা অংশ হিসেবে আমরা
আমাদের দেখতে হবে। এবং এখানে যে সফরের যেটা আপনার সিগনিফিকেন্স, সেটা হলো যে যুক্তরাষ্ট্র এখানে আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে যে আমরা এখনো এনগেজড বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশের পলিটিক্যাল যে রাজনীতিক যে আপনার ডেভেলপমেন্ট, তার সাথে তারা যুক্তরাষ্ট্র খুবই ঘনিষ্ঠভাবে এখানে জড়িত এবং এনগেজ এবং কনসার্ন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু কোনো রকম কমিটমেন্ট করছে না, এবং তারা নির্বাচনের কথা বলছে, আবার কোনো নির্বাচন হওয়ার জন্য কোনো আপনার চাপও সৃষ্টি করছে না। এখানে সেক্রেটারি দেশাই কিন্তু বলে দিল যে নির্বাচনের ব্যাপারটা বা নির্বাচন কবে হবে বা কিভাবে হবে সেটা বাংলাদেশের জনগণই সেটা নির্ধারিত করবে। কিন্তু আমরা দেখে এসেছি যে এতদিন এই যে আপনার গত 5 বছর বা 6 বছরে এটা কিন্তু জনগণের পক্ষে সম্ভব হয়নি এটাকে সমাধান দেয়া। তো এখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই বিষয়টা বা এই যে একটা স্পর্শকাতর রাজনৈতিক বিষয়টা, নির্বাচনের বিষয়টা নিজেরা কোনো সমাধান না দিয়ে বলেছে যে তোমরা নিজেরা সমাধান করো, কিন্তু তারা ভালো করে জানে যে এখানে বিভিন্ন কারণে রাজনৈতিক সমাধানে উপনীত হওয়া সম্ভব হয়নি। ম্যাডাম, এবার জিএসপি প্রসঙ্গে অনেক কথা হয়েছে, অনেক ধরনের কথাও হয়েছে এই জিএসপি ইস্যুতে। জিএসপি আসলে রাজনৈতিক নাকি অর্থনৈতিক একটি ইস্যু, এবং জিএসপিকে পুঁজি করে বা জিএসপিকে ইস্যু করে মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদের এখানে কোনো ধরনের রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুবই ভালো। এখন এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা অর্থনৈতিক তার মূলে কিন্তু রাজনীতি বা রাজনৈতিক, এবং যেটাকে আমরা অর্থনীতি বলি সেটা কিন্তু অতীতে একসময় বলা হতো রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে অর্থনীতি এবং রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, এবং এখানে জিএসপি যদিও স্ট্রিক্টলি স্পিকিং একটা অর্থনৈতিক একটা বিষয় বা একটা বাণিজ্যের একটা দিক বা একটা বিষয়, কিন্তু আপনার আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আসল যে সমস্যা বা আসল যে বিষয় সেটা হলো রাজনৈতিক। এবং এখানে আমরা অতখানি আমাদের যে তথ্য আমাদের কাছে নেই যে আসলে কোন জায়গায় এখানে জিএসপি ইস্যুটা আটকে আছে, বাট আমরা এখানে একটা খুব হাই প্রবাবিলিটি যেটার সমস্যাটা রাজনৈতিক। ম্যাডাম, আপনার কাছে আমি আবারও আসবো সার্ক প্রসঙ্গে। একটি খবর দর্শকদের একটু দিয়ে তারপরে আপনার কাছে এই বিষয়ে একটু ছোট্ট মন্তব্য নিতে চাইব। 18তম সার্ক শীর্ষ সম্মেলন সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। তার দাবি, সম্মেলনে বাংলাদেশের ভূমিকার কারণে মোটরযান এবং রেল যোগাযোগ বিষয়ে 3 মাসের মধ্যে নির্দেশনা দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে বাংলাদেশ সফর করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2014 তারিখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে 18তম সার্ক সম্মেলনে সই হয় বিদ্যুৎ সহযোগিতা চুক্তি। এতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অন্য 2 চুক্তির ব্যাপারে যতটুকু অগ্রগতি হয়েছে তাতেও ভূমিকা ছিল বাংলাদেশের। এবারে সার্ক শীর্ষ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বেশ কয়েকটি বিষয় স্থান পেয়েছে। এবারের শীর্ষ সম্মেলনের অন্যতম অর্জন হলো জ্বালানি সহযোগিতা বিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর। প্রতিটি বৈঠকেই বাংলাদেশ সক্রিয় ভূমিকা রেখে এইসব গুরুত্বপূর্ণ চুক্তিগুলো স্বাক্ষরের বিষয়ে সকল সদস্য রাষ্ট্রের ঐকমত্যের জন্য চেষ্টা করেছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন হাসিনা মোদি বৈঠক নিয়ে। তিনি জানান, বাংলাদেশ সফরে আগ্রহ দেখিয়েছেন নরেন্দ্র মোদি। তার আগে জানুয়ারির মধ্যে আসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আলোচনা হবে তিস্তা ইস্যুতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আসতে পারেন, তিনি আগ্রহী। তো আমাদের যে পার্লামেন্টারি একটা প্রতিনিধি দল গেল কয়েকদিন আগে, তাদের কাছেও তিনি বলেছেন মিস্টার মোদি বাংলাদেশে আসার ব্যাপারে তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি অপেক্ষা করছেন। এই চুক্তি আশা করা যায় স্বাক্ষর হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানেও আলাপ হবে বিবদমান সমস্যাগুলো নিয়ে। শীর্ষ নেতাদের আহ্বান জানিয়েছেন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক রোকসানা কিবরিয়া। ম্যাডাম, আপনার কাছে একটু সার্ক সম্পর্কে জানতে চাইছি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সফল হয়েছে, আপনার কি মূল্যায়ন এবারের সার্ক সম্মেলন নিয়ে?
পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এটা বলাটা আশ্চর্য কিছু আমার কাছে মনে হচ্ছে না, কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি এটা বলবেনই, এবং কূটনৈতিক যে আপনার যে কিছু নর্মস তার মধ্যে যে কোনো সময় কিন্তু বলবে না যে আলোচনা সফল হয়নি, এটা কোনো কূটনীতিকই বলবেন না। এবং ইভেন যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখনও বলে না এখন আলোচনা চলবে আর এটা আলোচনা চলতেই থাকবে। তার মানে এখানে কূটনীতিক দৃষ্টিভঙ্গি থেকে এখানে কেউ এটাকে কোনোভাবে প্রকাশে বলবে না যে সফল হয়নি, এবং সরকারিভাবে সবসময় এটা দাবি করা হবে যে সফল হয়েছে। কিন্তু এখানে আমাদের প্রশ্ন কিন্তু একটা, যে যদি সফল হয়ে থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো সফল হয়েছে, আমাদের অর্জনটা কি, সেটা কিন্তু আমরা এখানে আমরা সঠিকভাবে বুঝতে পারছি না, বা সেখানে কিন্তু আমরা এখানে কোনো স্পষ্ট আমরা কোনো দিক নির্দেশনা দেখছি না। কিন্তু এখানে আমরা যেটা পেয়েছি সেটা হলো কিছু আশ্বাস, এবং আশা ব্যক্ত করা হয়েছে যে এটা অচিরে সমাধান হবে। 3 মাস পরে আপনার এই যে ট্রান্সপোর্ট এগ্রিমেন্টগুলো সেগুলো আবার নিয়ে আলোচনা হবে। এবং একটা জিনিস আমাদের বারবার শুনতে হচ্ছে যে যেসব সমস্যা এখনো সমাধান হয়নি সেগুলো তারা খুবই জোরালোভাবে আশা করছে যে সমাধান হবে। সেটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার যে আশাটা আমরা পাচ্ছি। কিন্তু 3 মাস আমাদের আসলে অপেক্ষা করতে হবে সফল হয়েছে কি হয়নি। আমাদের যে মূল ইস্যু ছিল, এজেন্ডা ছিল, আমরা যেটা চেয়েছিলাম। অধ্যাপক রোকসানা কিবরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, আমরা আজকের প্রধান খবরটি নিয়ে কথা বলছিলাম। এবারে চোখ ফেরাতে চাই দিনের আরও যা গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল সেগুলো, তবে একটু সংক্ষেপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে সন্ত্রাস আর দুর্নীতির উন্নয়ন করেছে। যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে শহীদের রক্তের সঙ্গে করেছে বেইমানি। হবিগঞ্জে জনসভায় তিনি এসব মন্তব্য করেন। বলেন, খালেদা জিয়া নির্বাচনে না এসে ভালোই করেছেন, এতে সংসদের পরিবেশ ভালো রয়েছে। শেখ হাসিনা বলেন, 5 জানুয়ারি নির্বাচনের পর উন্নয়নের জোয়ার লেগেছে। আওয়ামী লীগকে বর্জন করে ঐক্যের মাধ্যমে পরিবর্তনের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খুব শিগগিরই এই সরকারের পতন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কুমিল্লা টাউন হল মাঠে 20 দলের জনসভায় জনপ্রিয়তা যাচাইয়ে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, তার আন্দোলন দেশ ও জনগণের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। 30 এপ্রিল 2015-র মধ্যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অসহযোগ আন্দোলন শুরু করবে জনসংহতি সমিতি। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। পার্বত্য শান্তি চুক্তির 17 বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, ফিটনেসবিহীন গাড়ি আর লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযানের ফলে সড়ক দুর্ঘটনা কমেছে। তিনি জানান, মহাসড়কের দুর্ঘটনা প্রবণ স্থান সংস্কারে দরপত্র আহ্বান করা হবে জানুয়ারিতে। যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর ও নিরাপদ সড়ক চাই যৌথ আয়োজিত গোলটেবিলে এসব তথ্য জানান তিনি। অনুষ্ঠানে সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার দায় কারো একার নয়। বিশাল মূল্য ছাড়ের এমন সুবর্ণ সুযোগ একবারই আসে বছরে। ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিত দিনটিতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন পছন্দের জিনিসটি কিনতে। ছাড় থাকা পণ্যের দখল নিতে কাড়াকাড়ি করতেও দেখা গেছে অনেক জায়গায়। থ্যাঙ্কস গিভিং এর পরের শুক্রবার দোকানে দোকানে এদিনে থাকে বিশেষ মূল্য ছাড় আর পুরস্কারের ব্যবস্থা। তবে এবছর এই উৎসবে বেশ কিছুটা ভাটা পড়েছে বিক্ষোভ আর অনলাইন কেনাকাটার দৌরাত্ম্যে। আজ এটুকুই। কাল আবারও দেখা হবে 15 মিনিটসে। দেখতে থাকুন যমুনা নিউজ। সামনে থাকে, সামনে রাখে।